ঠগির শুরু ঠিক কবে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। কেউ বলেন 14 শতাব্দী, কেউ বলেন আরও আগে, কিন্তু তাদের নিজস্ব বিশ্বাস অনুযায়ী তারা ছিল দেবী কালীর সন্তান। কিংবদন্তি বলে আদিকালে পৃথিবীতে এক ভয়ঙ্কর দানব ছিল যে মানুষ খেয়ে বাঁচত। দেবী কালী তাকে বধ করেছিলেন, কিন্তু দানবের রক্ত থেকে নতুন দানব জন্ম নিত। তখন কালী তার রুমাল থেকে দুটি মানুষ সৃষ্টি করলেন, যাদের নির্দেশ দিলেন শ্বাস রোধ করে হত্যা করো যাতে রক্ত না পড়ে। সেই থেকেই ঠগীদের পবিত্র অস্ত্র হয়ে উঠল একটি হলুদ রেশমের রুমাল, যার নাম রুমাল, এবং তাদের হত্যার পদ্ধতি হল স্ট্র্যাঙ্গুলেশন, শ্বাসরোধ। কল্পনা করুন, আপনি একজন পথিক, বছর 1820, ভারতের কোনো এক ধুলো মাখা রাস্তায় আপনি হাঁটছেন। সামনে আরও কয়েকজন মানুষ, বন্ধুসুলভ মুখ, কথাবার্তায় মিষ্টি, তারা আপনার সঙ্গে পথ চলতে চায়। আপনি রাজি হন, কারণ দীর্ঘ পথে সঙ্গী পেলে মনে সাহস আসে। কিন্তু আপনি জানেন না এই মুহূর্তটাই আপনার জীবনের শেষ মুহূর্ত, কারণ আপনার পাশে হাঁটছে ঠাগী, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুসংগঠিত, সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী গোপন হত্যাকারী সংগঠন। ঠাগীরা ছিল মাস্টার ক্লাসের অভিনেতা। তারা কখনো হামলা করত না রাস্তায়, প্রকাশ্যে। তাদের কাজের শুরু হতো বন্ধুত্ব দিয়ে। একটি দল তীর্থযাত্রীদের বা বণিকদের সঙ্গে যোগ দিত। দিনের পর দিন একসাথে পথ চলত, রান্না ভাগ করত, গল্প করত, বিশ্বাস অর্জন করত, এবং যখন শিকার সম্পূর্ণ নিরাপদ অনুভব করত, তখন আসত সেই মুহূর্ত যাকে তারা বলতো তুপাক, সংকেত। একজন ঠাগী পেছন থেকে রুমাল ছুঁড়ে দিত শিকারের গলায়। মুহূর্তের মধ্যে শ্বাস বন্ধ, কোনো চিৎকার নেই, কোনো রক্ত নেই, শুধু নীরব মৃত্যু। এরপর মৃতদেহ মাটিতে পুঁতে ফেলা হতো এবং দলটি চলে যেত যেন কিছুই হয়নি। তারা হাসি মুখে আপনার পাশে হাঁটত, এবং সেই হাসিটাই ছিল মৃত্যুর প্রথম ধাপ। এখন আসুন সংখ্যার কথায়, এবং এই সংখ্যাগুলো আপনাকে স্তব্ধ করে দেবে। ইতিহাসবিদদের অনুমান, ঠাগীরা মোট 10 লক্ষেরও বেশি মানুষ হত্যা করেছিল। কেউ কেউ বলেন 2 মিলিয়ন পর্যন্ত, কিন্তু সঠিক সংখ্যা কেউ জানে না, কারণ তাদের অধিকাংশ শিকার ছিল পথের অজানা মানুষ, যাদের নিখোঁজ হওয়ার কোনো রেকর্ড রাখা হতো না। শুধু 1830 সালের দশকে মাত্র কয়েক বছরে ব্রিটিশ রেকর্ড অনুযায়ী 40,000-এরও বেশি মানুষ ঠাগীদের হাতে মারা গিয়েছিল, এবং এটা শুধু ধরা পড়া মামলার হিসেব। সবচেয়ে ভয়াবহ বিষয় হল, এই সংগঠন কোনো একটি এলাকায় সীমাবদ্ধ ছিল না। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত, রাজস্থান থেকে বাংলা, সর্বত্র তাদের নেটওয়ার্ক ছড়িয়েছিল। ঠগী শুধু হত্যাকারীদের একটি দল ছিল না, এটি ছিল একটি সমাজ, একটি সংস্কৃতি, একটি বংশ পরম্পরা। একজন ঠগীর ছেলে জন্ম থেকেই এই পথে চলার জন্য প্রস্তুত করা হতো। বাবা শেখাতো ছেলেকে রুমাল কিভাবে ব্যবহার করতে হয়, সংকেতের ভাষা কি, কিভাবে শিকারের বিশ্বাস অর্জন করতে হয়। এমনকি তাদের নিজস্ব গোপন ভাষা ছিল, যার নাম রামাসি, যা বাইরের কেউ বুঝত না। তাদের সমাজে ছিল কঠোর নিয়ম কানুন। মহিলাদের হত্যা নিষিদ্ধ ছিল, যদিও এই নিয়ম সব সময় মানা হতো না। কুকুর বা বিড়ালের মালিকদের হত্যা এড়ানো হতো, কারণ পশুরা সাক্ষী হয়ে যেতে পারে। হত্যার আগে কালীর কাছে প্রার্থনা করা ছিল বাধ্যতামূলক। এবং সবচেয়ে বিস্ময়কর কি, অনেক ঠগী দিনের বেলা সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করত। কৃষক, দোকানদার, এমনকি সরকারি কর্মচারী। 1820-র দশকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা বুঝতে পারলেন, ভারতের রাস্তায় মানুষ নিখোঁজ হবার পেছনে একটি সুনির্দিষ্ট প্যাটার্ন আছে। তদন্তের দায়িত্ব পড়ল উইলিয়াম হেনরি স্লিম্যানের উপর। এই একজন মানুষ পরবর্তী 20 বছর ধরে ঠাগদের বিরুদ্ধে একটি অভূতপূর্ব অভিযান পরিচালনা করেছিলেন। স্লিম্যানের কৌশল ছিল সরল কিন্তু কার্যকর। তিনি ধরা পড়া ঠাগদের রাজসাক্ষী বানাতেন, তাদের প্রাণের বিনিময়ে তথ্য নিতেন। এভাবে এক একে উন্মোচিত হতে থাকল একটি বিশাল নেটওয়ার্ক। শুধু 1826 থেকে 1848 সালের মধ্যে স্লিম্যান 4000-এরও বেশি ঠাগকে গ্রেফতার করেছিলেন। অনেককে ফাঁসি দেওয়া হয়েছিল, অনেককে যাবজ্জীবন কারাদণ্ড। এবং সবচেয়ে বিস্ময়কর, অনেক ঠাগ দিনের বেলা সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করত। কৃষক, দোকানদার, এমনকি সরকারি কর্মচারী। এখন আসুন সবচেয়ে বিতর্কিত প্রশ্নে,
এবং এই প্রশ্নটি এখনও ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক তৈরি করে। অনেক ভারতীয় ইতিহাসবিদ মনে করেন থাগির গল্পটি ব্রিটিশরা যতটা দেখিয়েছে আসলে ততটা নয়। তাদের যুক্তি হল থাগি সাপ্রেশন অ্যাক্ট ব্রিটিশদের হাতে দিয়েছিল একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র, যে কোনো ভারতীয়কে বিনা প্রমাণে সন্দেহভাজন থাগি হিসেবে গ্রেফতার করার ক্ষমতা। কিছু গবেষক বলেন এই আইনকে ব্যবহার করা হয়েছিল স্থানীয় বিদ্রোহীদের দমন করতে, জমিদারদের সম্পদ দখল করতে এবং যারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কথা বলেছিল তাদের চুপ করিয়ে দিতে। তাহলে কি থাগিরা সত্যিই এতটা সংগঠিত ছিল, নাকি ব্রিটিশরা একটি বিচ্ছিন্ন অপরাধী গোষ্ঠীকে পরিণত করেছিল একটি রাজনৈতিক অস্ত্রে? সত্যি হল দুটোই আংশিকভাবে সত্য হতে পারে। থাগি অবশ্যই বাস্তব ছিল, কিন্তু ব্রিটিশরা সেই বাস্তবতাকে তাদের কাজে লাগিয়েছিল। থগি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছিল ১৯বিংশ শতাব্দীর মাঝামাঝিতে, কিন্তু সত্যিই কি শেষ হয়েছিল? বিংশ শতাব্দীতেও ভারতের বিভিন্ন প্রান্তে থগির মতো অপরাধী দলের খবর পাওয়া গেছে। কেউ কেউ দাবি করেন এই সংগঠনের ছোট ছোট শাখা এখনও টিকে আছে, ভিন্ন নামে ভিন্ন রূপে। আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা থেকে যায়, কালীর সঙ্গে তাদের সংযোগ। হিন্দু ধর্মের একটি পবিত্র দেবীর নামে এত বড় হত্যাযজ্ঞ, এটা কি ছিল প্রকৃত ধর্মবিশ্বাস, নাকি ধর্মের আড়ালে সংগঠিত অপরাধের একটি চালাক আবরণ? ইতিহাস এখনও নিশ্চিত উত্তর দেয়নি। ঠগির গল্প শুধু একটি অপরাধী সংগঠনের গল্প নয়, এটি বিশ্বাসের গল্প, ভয়ের গল্প, ক্ষমতার গল্প এবং সবচেয়ে বড় কথা, এটি সেই গল্প যা ইতিহাসের পাঠ্য বইয়ে লেখা থাকলেও তার সম্পূর্ণ সত্য আজও অন্ধকারে। কারণ ইতিহাসের সত্য সবসময় বিজয়ীরা লেখে এবং যারা হেরেছে তারা কবরেই থাকে। আপনি কি মনে করেন ঠগির পেছনে সত্যিই কালীর আশীর্বাদ ছিল, নাকি এটি ছিল নিছক ধর্মকে ব্যবহার করে সংগঠিত অপরাধ? নিচে কমেন্টে জানান আপনার মতামত। এবং যদি এই ভিডিওটি আপনাকে ভাবিয়ে তুলে থাকে তাহলে আননোন মিরর সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিটি ভিডিওই একটি অজানা আয়নার সামনে দাঁড় করিয়ে দেবে আপনাকে। পরের বার আসছি আরও একটি অন্ধকার সত্য নিয়ে। সেই পর্যন্ত সাবধানে থাকুন।